দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে নানা কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে দেশগুলোকে সরাসরি নিজেদের প্রভাবলয়ে আনা সম্ভব হয়নি, সেগুলোকে দুর্বল বা বিভক্ত করার কৌশলও নিয়েছে তারা। এখন প্রশ্ন, ইরাক যুদ্ধের পর লিবিয়া, সিরিয়া ও সুদানের মতো একই ধরনের কৌশল কি ইরানের ক্ষেত্রেও দেখা যাবে? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানা কারণ তুলে ধরা হয়েছে। কখনো বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, আবার কখনো কারণ হিসেবে দেখানো হয়েছে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছিল, ঠিক সে সময় উত্তেজনা নতুন করে বাড়ে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক চাপ বাড়ানোর ক্ষেত্রে অবস্থান নেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে কৌশলগত দিক থেকে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন ধরেই দেখা হয় ইরানকে। উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশ এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে। ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ইরানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানে ফার্সি সংখ্যাগরিষ্ঠ হলেও কুর্দি, আজেরি ও বালুচ সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক অধিকার নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন আছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলার পাশাপাশি আরেকটি কৌশল হতে পারে ইরানের ভেতরের জাতিগত বিভাজন কাজে লাগানো। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এমনও বলা হয়েছে, কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যদিও বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তবে কখনো দেশটির ভেতরে সংঘাত তৈরি হলে তার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর। প্রায় 9.5 কোটি মানুষের দেশ ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে বেশ শক্তিশালী। শুধু আকাশ হামলা দিয়ে শাসন পরিবর্তন করা ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। তাই সরাসরি ক্ষমতা পরিবর্তনের চেয়ে ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়াই হতে পারে দীর্ঘমেয়াদী কৌশল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71।